এর আগে সোনার কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা আমি আমার চ্যানেলে খানিক আলোচনা করে দিয়েছিলাম। সেই কবিতাগুলি বা কাব্যগ্রন্থটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে সোনার আসলে রবীন্দ্রনাথের একটা ট্রানজিশন পর্ব। এই সময় প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শকে রবীন্দ্রনাথ ভীষণভাবে চিনতে শিখছেন। কিসের দ্বারা? না শিলাইদহে তার উপরে অর্পণ করা কর্মের দ্বারা। এই সময়কালটাতে তিনি বলা যেতে পারে নিজের থেকে নিজে বাইরে দাঁড়াতে পারছেন, বাইরে নিজেকেও যেন প্রকাশ করতে পারছেন, মানব জীবনের সবকিছুকে খুব সামনে থেকে দেখতে পাচ্ছেন এই সময়। আর বলা যায় যে রবীন্দ্রনাথের যে বহু তত্ত্ব রয়েছে, বহু দর্শন রয়েছে, রবীন্দ্রনাথ তো দার্শনিক নন, কিন্তু তা সত্ত্বেও তার লেখনীর মধ্যে যে দর্শনগুলি আমরা পাই তারও হয়তো খানিক সূত্রপাত ঘটেছিল এই সোনার পর্বতেই। সেই কারণে সোনার যে কটি কবিতা রয়েছে তার মধ্যে অধিকাংশ কবিতার মধ্যেই আমরা রবীন্দ্রনাথের এক বিশেষ জীবন চেতনার কথা জানতে পারি। আসলে তার উপনিষদের চর্চা শুরু হয়ে গিয়েছিল বাল্যকাল থেকেই, কিন্তু সেগুলি কেবলমাত্র পুঁথিগত চর্চা ছিল। রবীন্দ্রনাথ যখন এই সময় প্রকৃতির মাঝে এসে দাঁড়ালেন তখন তিনি অনুভব করতে পারলেন এই উপনিষদের বিষয়বস্তুগুলিকে, যে কারণে তার এই তত্ত্বগুলির মধ্যে তৈরি হলো নিজত্ব, মানবত্ব, জীবন দেবতা, সীমা অসীমের দ্বন্দ্ব, বদ্ধ জীবন ও মুক্ত জীবনের দ্বন্দ্ব। এত বড় একটা সূচনা দেওয়ার কারণ হলো এটাই যে আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটি সম্পূর্ণভাবেই রূপকার্থের কবিতা, এবং এই কবিতার যে ভিতরের তত্ত্ব সেটা কিন্তু খানিকটা এই সূচনার মধ্যেই আমি আলোচনা করে দিলাম। রবীন্দ্রনাথের এই দর্শন বা জীবনের তত্ত্বগুলি সম্পর্কে ছোট করে না জানলে কিন্তু এই কবিতাটা পড়া বা বোঝা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা জেনে নেব ভীষণ সুন্দর একটি কবিতা, রবীন্দ্রনাথের সোনার কাব্যগ্রন্থের অন্তর্গত দুই পাখি নামক কবিতাটি সম্পর্কে বেশ কিছু কথা। ভিডিওটি তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। যে দুই পাখি, এই দুই পাখি কবিতাটি রচিত হচ্ছে শাহজাদপুরে 19শে আষাঢ় 1299 বঙ্গাব্দে। দুটি বিপরীতমুখী প্রেরণা সব সময় রবীন্দ্রনাথের কবি মানসে ক্রিয়াশীল থেকেছে। একটি ধরনের প্রতি আকর্ষণ, আরেকটি ঊর্ধ্বগত আকাশের বিহারের আকাঙ্ক্ষা। বলা যেতে পারে যে এই দুই পাখি কবিতাতে মূলত এই বিষয়বস্তুটার কথাই রবীন্দ্রনাথ ব্যক্ত করতে চেয়েছেন। এই যে বিষয়টা, অর্থাৎ এই যে দুটি প্রবল টান মানুষকে যে চালিয়ে নিয়ে চলে, এটি যেন একটি সচল নাগরদোলার মতো। এই বিষয়গুলি রবীন্দ্রনাথের মধ্যে সব সময় যেন তার মাথার মধ্যে খেলা করে গেছে। আর এই বিপরীতমুখী দুটি প্রবাহ চক্রাকারে কবির মনের মধ্যে আবর্তিত হয়েছে, যে কারণেই যেন সৃষ্টি হয়েছে সীমা এবং অসীমের দ্বন্দ্ব। তাই কবি দুটিকেই মেনে নিতে শিখেছেন, কারণ প্রকৃতির যে সৌন্দর্য তা বিচ্ছিন্নভাবে আমাদের মনকে স্পর্শ করছে, আর আমরা রয়েছি মাটির পৃথিবীর ওপরে, বাস্তবের ওপরে। আমরা কিন্তু কোনোটাকেই ছেড়ে যেতে পারবো না। আমরা সম্পূর্ণভাবে কল্পনা রাজ্যে যেমন বিচরণ করতে পারবো না, সেরকম ভাবেই আমরা আমাদের এই বাস্তবের মাটির পৃথিবীকেও ছেড়ে যেতে পারবো না, কারণ খণ্ডিতভাবে কোনো কিছুরই স্বাদ আহরণ করা সম্ভবপর নয়। এই যে বিষয়বস্তুটা, সেটাই এই দুই পাখি কবিতার মূল বক্তব্য। এবার এই খাঁচার পাখি এবং বনের পাখি বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? খাঁচার পাখি বলতে আমাদের মধ্যে সেই শৃঙ্খলাবদ্ধ আজ্ঞাবাহী ভৃত্যকে বোঝানোর চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ, আর বনের পাখি
আমাদের ভেতরকার মুক্ত স্বাধীন চেতনা। খুব সহজ একটা উদাহরণ দিই, সব সময়ই আমাদের মনে হয় এই ইট কাঠের পৃথিবীকে ছেড়ে যদি কোনো পাহাড়ে, কোনো গ্রামাঞ্চলে, কোনো দূরে কোথাও গিয়ে একাকী থাকতে পারতাম তবে কত ভালো হতো। সেই মুক্ত জীবনের আকাঙ্ক্ষা আমাদের মাঝে মাঝে উদ্বেল করে তোলে, কিন্তু সেটা তো সত্যি সম্ভব নয়। মাঝে মাঝে আমরা বেড়াতে যেতে পারি বটে, মাঝে মাঝে মুক্ত হতে পারি বটে, কিন্তু আমাদের শৃঙ্খলাবদ্ধ জীবনে খাঁচার পাখির সত্তার মধ্যে আমাদের ফিরে আসতেই হয়। এই দুটি বিষয়কে ব্যালেন্স করে চলাই আমাদের জীবন, কোনোটাকেই আমরা কিন্তু বাদ দিতে পারবো না। সেই কারণে খাঁচার পাখি আমাদের সংসার আবদ্ধ সংস্কার, প্রথা, অভ্যাসের আজ্ঞাবাহী ভৃত্য, আর বনের পাখি আমাদের মুক্ত স্বাধীন সুদূর প্রসারিত দৃষ্টি সদানন্দময় অংশটি। মানুষের মধ্যে এই দুইটি পাখির সত্তা বা দুটি সত্তা চিরকাল রয়েছে। এই দ্বন্দ্বের সমাধান হলেই জীবনের পরিপূর্ণতার সন্ধান হয়তো পাওয়া যায়, কিন্তু আমরা দুটির একটিকেও ছাড়তে পারবো না, কারণ জীবনের মানে যদি আমি জানতে পেরে যাই তাহলে আমার চলার আকাঙ্ক্ষাটাই কোথাও যেন গিয়ে থেমে যাবে। এই কারণেই মানুষের মধ্যে এই দুটি সত্তার মিলন কাম্য। সবসময় কোনো একটি সত্তাকে প্রাধান্য দিলে কখনোই চলবে না। এই দুই সত্তার মধ্যে মিলনই আমাদের কাম্য, কারণ এই দুটি সত্তার পরস্পরের রূপ কিন্তু আপেক্ষিক। আমাদের মধ্যে যে মুক্ত স্বাধীন সত্তা রয়েছে তার সার্থকতা হয় বদ্ধ অংশের সঙ্গে মিলনে, না হলে সেটি কেবলমাত্র একটি আদর্শ হিসেবে থেকে যাবে। আমরা তাকে ঠিক মতো করে বুঝতে কোনোদিনই পারবো না। আবার অপরদিকে বদ্ধ অংশ কেবল জড় কদর্য বস্তুপিণ্ডে পর্যবসিত হয় যদি না মুক্ত হাওয়ার দ্বারা, বৃহৎ ভাবের দ্বারা, এই বৃহত্তর অংশের দ্বারা এর শুদ্ধি ক্রিয়া না সম্পন্ন হয়। এই বিষয়টাকে অনেকে আবার প্রকৃতি পুরুষ বাদের সঙ্গে মিলিয়েছেন। বলা হয়ে থাকে যে পুরুষ হচ্ছে, মানে এটা হলো একটি তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী পুরুষ নিত্য শুদ্ধ একটি অংশ, সে স্বাধীন। আর প্রকৃতি বলতে যাকে বোঝানো হচ্ছে সে গৃহবন্দী একটি অবস্থা। দুটির মধ্যে যদি মিলন না হয় এই জগৎ সম্পূর্ণভাবে অচল হয়ে ওঠে, সে জগৎ বন্ধা বা রুদ্ধ হয়ে যায়। তাই মানব জীবনে এই দুটি বিষয়েরই প্রয়োজন আছে। তাই রবীন্দ্রনাথ বলেন, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। আমাদের ভীষণ আদরে যত্নে রেখে দেওয়া যে সত্তাটা, যে আমি এই গৃহের মধ্যে বন্দি অবস্থায় খুব ভালো থাকবো সোনার খাঁচার মধ্যে, সেই পাখি যখন বাইরের বনের পাখিকে আকাশে উড়তে দেখে তারও মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়। সে ডাকে বনের পাখিকে যে তুমি আমার খাঁচায় এসো, আমরা দুজনে মিলে একত্রে খাঁচার গান গাইবো। বনের পাখি চায় না, কারণ সে তো স্বাধীন সত্তা। সে বরং খাঁচার পাখিকে বলে তুমি বাইরে এসো, আমরা দুজনে বনের গান শিখবো, বনের গান গাইবো, কিন্তু কোনোটাই সম্ভব হয় না। তাই তাদের মিলন ঘটে কেবলমাত্র খাঁচাকে মধ্যে রেখে, দুদিকে দুজনে থেকে। দুজনের মধ্যে সার্থক মিলন কখনোই হয় না। এই যে তত্ত্ব, এটা আমাদের জীবনে বহু কাল ধরে রয়েছে। এই তত্ত্বকেই কেউ বলতে পারেন জীবাত্মা পরমাত্মার তত্ত্ব। বাউলদের যে তত্ত্ব সেই অনুযায়ী একে বলা যেতে পারে মনের মানুষের তত্ত্ব। মনের মানুষকে আমি ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই প্রত্যেকটা বিষয় যেন জীবনের এত বড় একটি জিনিস রবীন্দ্রনাথ এই ছোট্ট কবিতার মধ্যে কি সুন্দরভাবে বলে দিয়েছেন। আধুনিক সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের প্রকৃতির মধ্যে একটি বন্ধন অসহিষ্ণু স্বেচ্ছা বিহার প্রিয় পুরুষ এবং গৃহবাসিনী অবরুদ্ধা রমণী অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হইয়া আছে।
একে রবীন্দ্রনাথ বলছেন, একজন বাইরের দিকে লইয়া যায় আর একজন গৃহের দিকে টানে, একজন বনের পাখি, একজন খাঁচার পাখি। এই খাঁচার পাখি বেশি গান গেয়ে থাকে, কিন্তু ইহার গানের মধ্যে অসীম স্বাধীনতার জন্য একটি ব্যাকুলতা, একটি অভ্রভেদী ক্রন্দন বিবিধভাবে ও বিচিত্র রাগিণীতে প্রকাশ পাইয়া থাকে। এটি তো আধুনিক সাহিত্য প্রবন্ধে বলছেন। জীবন স্মৃতিতে আমরা খুব ছোটবেলায় রবীন্দ্রনাথের সরাসরি ভাবে খাঁচার পাখির তত্ত্ব সম্পর্কে কিছু কথা জানতে পেরেছিলাম। ভারী সুন্দর সেই অংশ। বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরে আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করতে পারিতাম না। সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখতাম। বাহির বলিয়া একটা অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমাদের অতীত, অথচ যাহার রূপ, শব্দ, গন্ধ, দ্বার, জানালা, নানা ফাঁক ফুঁকো দিয়া এদিক ওদিক হইতে আমাদের চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের উপায় ছিল না, সেই জন্যে প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু ঘোচে না। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরেই। বড় হইয়া কবিতাটি লিখিয়াছিলাম, তাহাই মনে পড়ে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। এই তত্ত্ব আমি যত সহজে বলার চেষ্টা করছি, এত সহজ কিন্তু নয়। জীবনের যে এক ভীষণ গভীর পর্যায়ে, সেখানেই রবীন্দ্রনাথ পৌঁছে গেছেন। আমরা প্রত্যেকে খাঁচার পাখির সত্তা। আমরা আমাদের সোনার খাঁচাকে গুছিয়ে নিয়ে ভাবছি এটাই আমাদের বোধহয় রাজত্ব, কিন্তু যখনই আমরা বাইরের মুক্তিকে দেখছি, তখনই আমাদের মনের মধ্যে সেই খাঁচার পাখি ছটপট করে উঠছে। এই পাখির যে রূপক, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করছেন, কারণ পাখিকে জীবন পাখির সঙ্গে তুলনা করা হয়। পাখিকে আমাদের জীবনের রূপক হিসেবে, প্রতীক হিসেবে বহুকাল ধরে দেখা হয়ে থাকে। তাই খাঁচার পাখি এবং বনের পাখি দুটি প্রাণের সত্তার কথাই রবীন্দ্রনাথ বলছেন। এবং এই কবিতাটার প্রত্যেকটি পংক্তির মধ্যেই এই দ্বন্দ্ব রয়েছে যে আমি সীমার মধ্যে অবস্থান করছি, আমি অসীমের সঙ্গে বিলীন হতে চাই, কিন্তু আমি সেটা পারছি না। আমি আমার নিজত্বের মধ্যে অবস্থান করছি, আমার সামনে অসীমতা আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু আমার সামনে আবার একটা খাঁচাও রয়েছে, সোনার খাঁচা। আমি তার মধ্যে বন্দি। আমি বনের গান শিখতে চাইছি, কিন্তু পারছি না। আমার মন ওইভাবেই আবদ্ধ হয়ে রয়েছে। তখন বনের পাখি খাঁচার পাখিকে বলছে, খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি গাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বন গান গাই। সে বনের গানের কথা জানে না। সেই মুক্তি, তার মন মুক্তিকামী হলেও ওই জায়গায় সে কোনোদিনই পৌঁছাতে পারবে না। এই ভাব, এই চিন্তা রবীন্দ্রনাথের একার নয়। আমি আগেই বললাম, উপনিষদে তো এই বিষয় নিয়ে বহুকাল ধরেই আমাদের আলোচনা রয়েছে। তারপরে বাউল ধর্মেও এই বিষয়ে আমরা লক্ষ্য করতে পারি, যেখানে লালন কত সহজে বলেন যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়ে। প্রত্যেকটা তত্ত্বকে যেন রবীন্দ্রনাথ সুন্দরভাবে গুছিয়ে এই কবিতার মধ্যে বসিয়ে দিয়েছেন, কবিতাটি আমাদের সামনে প্রেরণ করেছেন। এবং আমরা বুঝতে পাচ্ছি যে এই দুই বিষয়ের সম্পূর্ণ মিলন কোনোদিনই সম্ভব নয়, মাঝখানে ওই খাঁচাটা থাকবে। তবে রবীন্দ্রনাথ এটাও বলছেন যে এটাই কাম্য। না হলে দুটি বিষয় যদি একত্রিত হয়ে যায়, মিলন সাধিত হয়ে যায়, তাহলে কিছু জানার ইচ্ছা, কিছু ভাবার ইচ্ছা, মুক্তির ইচ্ছা আমাদের মধ্যে আর কাজও করবে না। আশা করি এই কবিতাটি আমি খুব সহজে ভেতরের তত্ত্বকে বোঝাতে পারলাম।
যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সোনারতরী পর্বের আরো কয়েকটি কবিতা আমি নিশ্চয়ই আমার চ্যানেলে দিয়ে দেব। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর উৎসাহিত করতে একটু লাইকও করে দিয়ে যাবেন, অন্যদের সঙ্গে চাইলে শেয়ারও করতে পারেন। আজকে তবে এই পর্যন্তই, ধন্যবাদ।